জামাত ইসলামী যদি সংসদ দীর্ঘ সময় ধরে বর্জন করে বা এনসিপি বর্জন করে, তখন এই সংসদের চেহারা হবে কি? 2/3 সংখ্যাগরিষ্ঠতা হলো নারীকে পুরুষ এবং পুরুষকে নারী করা ছাড়া সব কিছু ওই সংসদ করতে পারে। অধ্যাদেশগুলো যাচাই বাছাইয়ের ক্ষেত্রে বা পাশ করার ক্ষেত্রে, অনুমোদন করার ক্ষেত্রে তাদের সুবিধাটা দেখছেন, কিন্তু তারা যখন ক্ষমতায় থাকবেন না ভবিষ্যতে, তখন কিন্তু তাদের এই সুবিধাটাই অসুবিধা হয়ে দাঁড়াবে। মানে আইন বহির্ভূত কোনো কাজকে অনুমোদন করবেন না, কিন্তু আমরা দেখেছি আইন বহির্ভূত কাজ, মবের আমরা প্রাদুর্ভাব দেখেছি। চর্চা কথায় কথায় স্বাগত। আমাদের সঙ্গে আলোচনার জন্য আজ আছেন চর্চার সম্পাদক সোহরাব হাসান। আমরা কথা বলবো অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশ, তার ভবিষ্যৎ কী এবং অন্যান্য বিষয় নিয়ে। এই বিষয়ে আমরা তার মতামত শুনব। জনাব সোহরাব হাসান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। তো যে জিনিসটা বলছিলাম যে অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন পরিবর্তনের জন্য, সংবিধানে বিভিন্ন পরিবর্তন আনার জন্য 133টা অধ্যাদেশ জারি করা হয়েছিল। গতকাল যে এই বিষয়ে যে সংসদীয় কমিটি ছিল, সেই সংসদীয় কমিটি একটা সুপারিশ পেশ করেছে এবং এটা নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি হচ্ছে। তা আসলে এই 133টি অধ্যাদেশের মানে ভবিষ্যৎটা কি? 133টি অধ্যাদেশের সঙ্গে সংবিধান জড়িত, সংবিধানের কাঠামো, আইন, এটি যদি বর্তমান সংসদ বহাল রাখে, অনুমোদন দেয়, তাহলে এগুলো কার্যকর হবে। আর যদি অনুমোদন না দেয়, তাহলে কার্যকারিতা হারাবে। এখন যেমন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অনেকগুলো এরকমই এর কাছাকাছি অধ্যাদেশ জারি করেছিল 2007-08। পরবর্তীকালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং ওই সংসদে বিএনপিও ছিল এবং তারা সংখ্যাগরিষ্ঠতার জোরেই আওয়ামী লীগ অনেকগুলো অধ্যাদেশ বাতিল করেছে, অনেকগুলো গ্রহণ করেছে। সুতরাং আমরা দেখি যে এ ধরনের অধ্যাদেশ সাধারণত যারা পরবর্তীকালে যারা ক্ষমতায় যায়, তারা তাদের রাজনৈতিক সুবিধা দেখে সিদ্ধান্ত নেয় যে কোনটি তাদের পক্ষে যাবে বা কোনটি বিপক্ষে যাবে। আমাদের এখানে যারা ক্ষমতাসীনরা সবসময় তাৎক্ষণিক চিন্তা করে, এই মুহূর্তের সুবিধাটা চিন্তা করে। ভবিষ্যতে এই দলগুলো তো বিরোধী দলেও যেতে পারে কোনো না কোনো সময়ে, সেটা কিন্তু ভাবে না। তখন যে অধিকার খর্ব করা হলো, সেই অধিকার কিন্তু তাদের প্রয়োজন হতে পারে। এবারেও 133টি সংশোধনী বা অধ্যাদেশ নিয়ে এই বিতর্কটা উঠেছে। এর মধ্যে প্রথমত হচ্ছে যে 98টি সরকারি দল বিরোধী দল উভয়ই হুবহু মানে যেভাবে আছে সেভাবেই গ্রহণ করার ব্যাপারে ঐকমত্য হয়েছে। আর যে বিষয়গুলো ঐকমত্য হয়নি সেটি হচ্ছে সংশোধিত আকারে 15টি আনার কথা বলেছে এবং 16টি এখনই অনুমোদন না দিয়ে বা এখনই সংসদে উপস্থাপন না করে পরবর্তীকালে যাচাই বাছাই করে আনার কথা বলেছে। কিন্তু 4টি সংশোধনী আর 4টি অধ্যাদেশ পুরোপুরি রহিত করার কথা বলেছে এবং তার 3টি সুপ্রিম কোর্ট সংক্রান্ত, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের ক্ষমতা, সচিবালয়ের কার্যক্রম সংক্রান্ত। আমাদের প্রজাতন্ত্রের একটা বড় অঙ্গীকার ছিল যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং সংবিধান সভা অর্থাৎ আইন বিভাগ, এই 3টি আলাদা থাকবে। 3টি কারো উপর কেউ হস্তক্ষেপ করবে না। কিন্তু আমরা দেখে আসছি স্বাধীনতার পর 55 বছর ধরেই বিচার বিভাগের উপর নির্বাহী বিভাগের হস্তক্ষেপ। এখন সরকারের পক্ষে কি যুক্তি আছে আমরা জানি না। তার আগে বলবো যে এই যে কমিটি গঠন করা হয়েছে, কমিটির মধ্যেই কিন্তু একটা অসঙ্গতি বা দুর্বলতা ছিল। 14 সদস্যের কমিটি, বিশেষ কমিটি, সেখানে ক্ষমতাসীন দল আছে, বিরোধী দল আছে। ক্ষমতাসীন দল মানেই কিন্তু শুধু বিএনপি না, দলের সহযোগী
আমরা দেখি তো দলের মিত্র দলগুলোর মধ্য থেকেও কেউ কেউ মন্ত্রী হয়েছেন, আবার কেউ কেউ মন্ত্রী হননি কিন্তু সংসদে আছেন। সুতরাং সরকারি দল সেখানে জাতীয় সংসদে এই সিদ্ধান্ত যারা নিয়েছেন সেখানে সরকারি দলের উচিত ছিল তাদের যে সহযোগী তাদেরকেও এই কমিটিতে অন্তর্ভুক্ত করা, তাহলে হয়তো ভিন্ন মত পাওয়া যেত। একইভাবে বিরোধী দলের যে 3 জন সদস্য 3 জনই নেওয়া হয়েছে জামাত ইসলামীর থেকে, এনসিপি থেকে কেউ ছিলেন না, এনসিপি থেকে কেউ ছিলেন না। সুতরাং যেটি জামাত ইসলামী বা অন্য সব বিরোধী দল সবসময় এনসিপির উদাহরণ দেয় যে তারাই গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তারাই জাতিকে নতুন দিশা দিয়েছে, কিন্তু তাদের যে 6 জন সদস্য ছিল তারা কিন্তু একজন সদস্য নিতে পারতেন, কিন্তু তারা নেননি। মানে আমাদের এখানে সংকীর্ণতা কিন্তু কাজ করেছে। মানে গণতন্ত্র কিন্তু উদারতা আশা করে, অন্য ভিন্ন মতকে গ্রহণ করার কথা বলে, কিন্তু আমার মনে হয় এই কমিটি গঠনের ক্ষেত্রেই এই দুর্বলতাটা তারা দেখিয়েছে। এবং এর পরে কি হবে, একই সঙ্গে কিন্তু দুটি জটিলতা আমরা দেখছি। একটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোর ভাগ্য নির্ধারণ, আরেকটি হচ্ছে জুলাই সনদের ভাগ্য নির্ধারণ। জুলাই সনদ নিয়ে আরও বড় বিতর্ক দেখা দিয়েছে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে। সরকারি দল বলেছে যে জুলাই সনদে তারা যেটুকু সমর্থন করেছে সেটুকুই তারা বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ। পরে জুলাই সনদ বাস্তবায়নের নামে যে সাংবিধানিক আদেশ দেওয়া হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করেছে, এমনকি গণভোটকেও চ্যালেঞ্জ করেছে। গণভোটের সঙ্গে কিন্তু তারা সাংবিধানিক আদেশকে যুক্ত করেছেন তৎকালীন অন্তর্বর্তী সরকার। সুতরাং বেশ একটা হচ্ছে আইনি জটিলতা, দৃষ্টিভঙ্গির পার্থক্য এবং ভবিষ্যৎ গণতন্ত্রের গতিবিধি কোথায় যায় সেই প্রশ্নটিকে এসেছে। জাতীয় সংসদের মাত্র কয়েকদিন কার্যক্রম আমরা দেখলাম, তার মধ্যে বিরোধী দল 2 দফা ওয়াকআউট করেছে এবং আগামীকাল জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে তারা আগামীকাল, বা গঠন না করার প্রতিবাদে তারা আগামীকাল রাজপথে সমাবেশ ডেকেছে, কর্মসূচি নিয়েছে। দেখুন, এই কর্মসূচিটি এমন সময় নেওয়া হলো যখন মানুষের জনজীবন সংকট ঘনীভূত, বিশেষ করে ইরান যুদ্ধের কারণে আমাদের জ্বালানি সরবরাহ কমে গেছে। যদিও সরকারের পক্ষ থেকে জ্বালানি সরবরাহ কোনো সমস্যা নেই বলা হয়েছে, কিন্তু আমরা যদি দেখি স্টেশনগুলোতে, যেখানে গ্যাস স্টেশন এবং পেট্রোল পাম্প স্টেশনগুলোতে মানে ভয়াবহ সংকট এবং ভয়াবহ লাইন, মানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, যারা এই মোটর বাইকে যারা ভাড়ায় ব্যবহার করেন, যাত্রী পরিবহনে ব্যবহার করেন, যারা অনেক কাজই করেন এবং দৈনন্দিন জীবন প্রায় অচল। সরকার সাংগঠনিক বা প্রশাসনিকভাবে কিছু সিদ্ধান্তও নিয়েছে, হয়তো এর সুফল আমরা পাবো, কিন্তু আমরা এই জাতীয় সংসদে কিন্তু তার প্রতিফলন দেখিনি। জাতীয় সংসদে এই জনগুরুত্বপূর্ণ অনেক বিষয়ে আলোচনা হয়েছে, প্রশ্নোত্তরে জ্বালানি সংকটের কথা উঠেছে, কিন্তু এই মুলতবি প্রস্তাব যেটা চলমান জনগুরুত্ব বিষয়ে মুলতবি প্রস্তাব নিয়ে উত্থাপন করা হয় এবং সেটা নিয়ে আলোচনা হয়, সেটা আলোচনা হয়নি। তো এই বিষয়ে আমি একটু বলি যে আপনি যেহেতু বলছিলেন 133টার মধ্যে যে 98টা মানে একদম হুবহু যেভাবে অন্তর্বর্তী সরকার আপনার অধ্যাদেশ আকারে জারি করেছিল সেটি হুবহু সে পাশ করা হবে। এর মধ্যে জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের যারা সুরক্ষা, তাদের সম্মান সবগুলোই অন্তর্ভুক্ত আছে। কিন্তু 35টার ব্যাপারে 4টে তো আপনি বললেন যে একেবারেই খারিজ করে দেওয়া হয়েছে, মানে রদ করার কথা বলা হয়েছে। 15টা সংশোধন করা হবে, 16টা একটু পরে দেখা হবে। কিন্তু সংবিধানের 93 ধারায় বলাই আছে যে
আপনার মানে যেদিন থেকে এই ধরনের অধ্যাদেশ অধ্যাদেশ জারির পর যখনই সংসদ বসবে তার 30 দিনের মধ্যে যদি এটি অন্তর্ভুক্ত না হয় বা এটি যদি সংসদ পাস না করে, তাহলে এটা অটোমেটিক্যালি ল্যাপস বা বাতিল হয়ে যাবে। না, ওই অর্থে তাহলে শুধু 4টি নয়, ওই 35টি। ওই 35টি, কারণ এগুলো কিন্তু নতুন করে যাচাই বাছাই করে নতুন বিল আকারে আসতে হবে। হ্যাঁ, তখন আনতে গেলে নতুন বিল আকারে আসবে এবং সেটা স্বাভাবিকভাবে ক্ষমতাসীন দল যেভাবে চায় সেভাবেই হবে। এখন সেটি নিয়ে সংসদে নিশ্চয়ই বিতর্ক হবে, জনপরিসরে বিতর্ক হবে। যারা এই অধ্যাদেশগুলোর সমর্থন করেছিলেন, কিন্তু আজকে আমরা দেখলাম যে ক্ষমতাসীন দল কয়েকটি বিষয়ে, যেমন সুপ্রিম কোর্ট সচিবালয়, বিচারক নিয়োগ, এসব ব্যাপারে যতটা কঠোর অবস্থান, অন্তর্বর্তী সরকার এগুলো যখন জারি করেছে ততটা কঠোর অবস্থান কিন্তু নেয়নি, অর্থাৎ ততটা বিরোধিতা করেনি। তারা জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে কিছু কিছু ব্যাপারে বিরোধিতা করেছে, দুদক আইন বা দুদক সংস্কার, সুপ্রিম কোর্ট সংস্কারের ক্ষেত্রেও। কিন্তু এখন মনে হচ্ছে যে তারা যেটা চান না সেটা হবে না, এবং হবে না এর অর্থ হলো যে একটি পত্রিকা শিরোনামও করেছে, যেসব জায়গায় জবাবদিহিতা বাড়ানোর কথা আছে, যেসব সংশোধনীতে অথবা অধ্যাদেশে, সেগুলো তারা বাদ দিয়েছে বা বাদ দিতে চাচ্ছেন। আর যেখানে ক্ষমতা বাড়ানো হয়েছে সেটা নির্দ্বিধায় তারা গ্রহণ করেছে। এটি বোধহয় আমাদের রাজনীতির একটা একটা দুষ্ট চক্র, যেখানে মানে নিজের সুবিধাটাই আগে দেখা, এবং তারা ভাবেন না আজকে জবাবদিহিতা যদি আনা হয় এই সংসদে, তাহলে এর সুফল ভবিষ্যতে যারা সরকারের বাইরে থাকবেন তারাও পাবেন। এখন সরকারি দল যদি ভেবে থাকে যে তারা অনন্তকাল ক্ষমতায় থাকবেন, তাহলে কিন্তু সেটি ভুল হবে। এবং যে আমরা অতীতে দেখেছি, আওয়ামী লীগ সরকারে আমলে যতগুলো আইন পাশ করেছিল, যতগুলো অধ্যাদেশ অনুমোদন দিয়েছিল, তারা মনে করেছিল যে তারা সবসময় ক্ষমতায় থাকবে এবং এই সুবিধাটা তারা পাবে, বিরোধী দলের উপর যত দমন পীড়ন চালানো হোক। তবে একটা বিষয়ে এখনও আমরা নিশ্চিত না যে সেটা কীভাবে সংশোধন করতে চান। এই সংশোধনের মধ্যে সন্ত্রাস বিরোধী আইনের একটা বিষয় আছে, যে আইন বলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। এখন সেই কার্যক্রমকে যদি তারা অন্য কিছু ভাবে, যে সেটা তখনকার একটা প্রেক্ষাপটে তখনকার একটা সংজ্ঞা পাল্টানো অথবা সেখান থেকে সরে আসে বা আসে কিনা সেটা প্রশ্ন। কারণ এটা নিয়ে তো রাজনৈতিক পরিসরে কথা বলছে। যখন এই আইনটি করা হয়েছিল, বিএনপি কিন্তু প্রথম বলেছিল যে আমরা কোনো রাজনৈতিক দলকে আইন করে নিষিদ্ধ করতে চাই না, এবং আইন করে নিষিদ্ধ করতে পারে কে? একমাত্র সুপ্রিম কোর্ট। সেটা তো করা হয়নি, করা হয়েছে নির্বাহী আদেশে। এখন এই নির্বাহী আদেশেই কিন্তু আওয়ামী লীগ জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। তো সুতরাং এই প্রশ্নটা আসবে, বিএনপি যখন গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনা করতে চায়, ভবিষ্যতে একটা বহুমুখী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়, আর সেক্ষেত্রে সবাইকে নিয়ে চলা এটাই হবে বিএনপির জন্য শ্রেয়। কিন্তু তারা সেদিকে যায় কিনা সেটা দেখা। তাহলে কি আমরা সেই 1/11-এর পরের আওয়ামী লীগ সরকার আর এই অন্তর্বর্তী সরকারের পরে যে বিএনপি নেতৃত্বাধীন সরকার, উভয়ের জন্য যে বিপুল পরিমাণ অধ্যাদেশের মেনে নেওয়ারই এলো, তাহলে কি আমরা সেই একই চিত্রই কি মোটামুটি দেখছি? না, অধ্যাদেশ মেনে নেওয়া তো যাচাই বাছাই করার যে উদ্দেশ্যটা, যেগুলো গ্রহণ করেছে, যেটা আপনি বলছিলেন, যেমন এই অধ্যাদেশে অনেকগুলো কার্যকর হয়ে গেছে, সেটা তো আর পাল্টানো যাবে না। অনেকে এই আইনে যাদের গ্রেপ্তার করা হয়েছে বা যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা তো পাল্টানো যায়, আইনি লড়াই। আরেকটি হচ্ছে যে সংবিধানের যে আমাদের মূল কাঠামো, সেখানে
যে বিচার বিভাগের যে পূর্ণ স্বাধীনতা, যেটা মাজদার হোসেন বরং রাষ্ট্র যে মামলা, সেখানেও এটা নিশ্চিত করা হয়েছিল যে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন থাকবে। বিশেষ করে আমরা বিচার বিভাগে হস্তক্ষেপটা দেখি নিম্ন আদালতে, এখন অবশ্য উচ্চ আদালতেও হস্তক্ষেপ দেখি। এমনকি দুদিন আগে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জামিন সেটা চাইতে পারে না, কারণ সেখানে বলা হচ্ছে যে সেখানে ওই আইনে আছে যে অভিযুক্তকে নিজে আদালতে উপস্থিত হয়ে তাকে তার জামিন চাইতে হবে বা তার আবেদন পেশ করতে হবে, কিন্তু এমন পরিবেশ তৈরি করা হয়েছে যে তিনি যেতে পারেননি। তাহলে আমরা কতটা বদলালাম এটি। এবং অনেকেই আইন বিশেষজ্ঞ বলেছেন যে আজকে যে বিএনপি তারা ক্ষমতায় আছেন বলে তাদের সুবিধার অধ্যাদেশগুলো যাচাই বাছাইয়ের ক্ষেত্রে বা পাশ করার ক্ষেত্রে, অনুমোদন করার ক্ষেত্রে তাদের সুবিধাটা দেখছেন, কিন্তু তারা যখন ক্ষমতায় থাকবেন না ভবিষ্যতে, তখন কিন্তু তাদের এই সুবিধাটাই অসুবিধা হয়ে দাঁড়াবে, যেটি আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে দেখছি। তো এই যে জিনিসটা বলছিলেন যে একটা আওয়ামী লীগ সরকারের দীর্ঘ তিনটি নির্বাচন, সেটাকে নির্বাচন হিসাবে বলা যায় না, এবং আওয়ামী লীগ একটা একতরফাভাবে শাসন ব্যবস্থা চালিয়ে গেছে একটা স্বৈরাচারী কায়দায়। এই জায়গা থেকে মানে জুলাই আন্দোলনের পরে প্রত্যাশিত ছিল যে একটা ইনক্লুসিভ সংসদ হবে যেখানে সবাই মিলে, আপনি যেটা বললেন যে এই জুলাই আন্দোলনের সঙ্গে যে ছাত্র নেতৃবৃন্দ যুক্ত ছিলেন, আন্দোলনটা সবার, নিশ্চয়ই ছাত্র জনতার সবার, কিন্তু এই ছাত্ররা তো ছিলেন, তাদের কেউ কেউ জিতেও আসছেন সংসদে, কিন্তু তাদেরকে এই সময়ে কমিটিতে যুক্ত করা হলো না। এইটা সম্পর্কে যদি একটু বিস্তারিত, মানে কোন লজিক, মানে না, এটা হচ্ছে যে ওরা তো সংসদে আসন সংখ্যার ভিত্তিতে এই কমিটির অনুপাত ঠিক করা হয়েছে যে সরকারি দল এতটা পাবে, বিরোধী দল এতটা পাবে। তা বিরোধী দলের তিনটি আসন ছিল, তিনটি নাম তাদের কাছে চাওয়া হয়েছে। তারা সেখানে বিরোধী দলের যে সংখ্যাগরিষ্ঠ দল, তাদের দলেরই তিনজনকে দিয়েছে, যেখানে এনসিপি বা অন্য কোনো দলের সদস্যকে দেয়নি। অন্য কোনো সদস্য থেকে আসেও নাই, স্বতন্ত্র সদস্য। আপনি দেখুন এই সংসদে 7 জন স্বতন্ত্র সদস্য, তাদের মধ্যে থেকে কেউ আসতে পারতেন, এবং যাদের মধ্যে কি বলে অভিজ্ঞ আইনজীবীও ছিলেন। তো সুতরাং এই যে দৃষ্টিভঙ্গির অভাব, এক্ষেত্রে বলবো যে 72-এর যে গণপরিষদ এবং 72-এর যে সংবিধান হয়েছে যে গণপরিষদে, সেখানে কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত এক দলের পক্ষ থেকে একজন সদস্য ছিলেন, উনি একমাত্র সদস্য। তাকে কিন্তু এই সংবিধান প্রণয়নে যে কমিটি করা হয় 35 সদস্যের, তাতে কিন্তু তাকে নেওয়া হয়েছিল। এটি হচ্ছে আসলেই মানে আমরা গণতন্ত্র কিভাবে দেখতে চাই, শুধু আমার ভাগটা আমি বড় করে দেখতে চাই, আমার সুবিধাটাই চাই, না অন্যের মতটাও নিতে চাই, অন্যের দৃষ্টিভঙ্গিও আমি তুলে ধরতে চাই। আমার মনে হচ্ছে যে এখানে এই দুর্বলতা তো হয়ে গেছে। ভবিষ্যতে কমিটি গঠন করার ক্ষেত্রে ভবিষ্যতে আরও যে নতুন কমিটি হবে, মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলো হয়নি, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই আপনি বলছেন সেই কমিটি তো হতেই পারে, অন্তর্ভুক্তি আর এটা একটা বেসিক জায়গা ছিল যে এত বড় একটা 18 মাসের শাসন, সেই শাসনে দীর্ঘ মানে নানা পরিবর্তন আনা হয়েছে। অনেকে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছিলেন, নতুন করে সংবিধান লেখার কথা বলেছিলেন। সেই রকম একটা প্রেক্ষাপটে যখন হয়, তখন একটা সংসদের সব দলের প্রতিনিধিকে ইনক্লুড করা হবে, অন্তর্ভুক্ত করা হবে, সেটা করা উচিত বা করলে ভালো হতো। না, তাহলে কি আমরা মানে আবার সেই পেছনের ইয়েতে না, একই ধারায়, মানে আমাদের শাসন পেছন না, তাহলে একই ধারায় চলছে, একই ধারায় যাচ্ছে। কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার যখন গণ অভ্যুত্থানের মধ্যে বিদায় নিল, আমরা কি চেয়েছিলাম? অন্তর্বর্তী সরকার ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন, আইনের সুশাসন প্রতিষ্ঠা করবেন, আইন বহির্ভূত কোনো কাজকে অনুমোদন করবেন না। কিন্তু আমরা দেখেছি আইন বহির্ভূত কাজ, মবের আমরা প্রাদুর্ভাব দেখেছি। আবার এই সরকার এসে এখনো সরকারের বয়স এক মাসের খুব বেশি হয়নি, 100 দিনের যে টাইমলাইন, সেটা 100 দিন হয়নি, 2 মাসও হয়নি। কিন্তু আমরা আশা করব যে সরকার যেসব অঙ্গীকার করেছেন, আর এখানে হচ্ছে যে এই রাষ্ট্র কাঠামোর কী হবে, এই কাঠামোর এই যে
জুলাই সনদে যেসব বলা হয়েছে, যাতে কোনো দল স্বৈরাচারী না হয়ে যায়, কোনো সরকার স্বৈরাচারী না হয়, যে সেখানে কিছু কিছু সুরক্ষা, কিছু কিছু বাধা বার দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আরেকটি বলি যে আমাদের একটা দুঃখজনক অভিজ্ঞতা বলবো, যদিও থাকা উচিত নয়, এবং সেটা ভারত বা অন্য দেশেও, সেটি হচ্ছে 2/3 সংখ্যাগরিষ্ঠতা। 2/3 সংখ্যাগরিষ্ঠতা হলো নারীকে পুরুষ এবং পুরুষকে নারী করা ছাড়া সব কিছু ওই সংসদ করতে পারে। তাই এই ধরনের আমরা খুবই শঙ্কিত। দশম সংসদে না, তার আগে নবম সংসদে যদি আওয়ামী লীগ 2/3 সংখ্যাগরিষ্ঠতা না পেত, তাহলে কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে পারতো না। আবার এখন বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আমরা আশা করব এই সংখ্যাগরিষ্ঠতার জোরে এমন কোনো আইন করবে না যেটা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় এবং কর্তৃত্ববাদ এবং গণতন্ত্রের নামে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করে এবং সংসদ একদলীয় সংসদে পরিণত হয়। যেমন ধরুন, আজকে যদি যে কোনো ইস্যুতে জামাত ইসলামী যদি সংসদ দীর্ঘ সময় ধরে বর্জন করে বা এনসিপি বর্জন করে, তখন এই সংসদের চেহারা হবে কি? একদলীয় চেহারা হবে, যেটা আমরা অতীতে অনেক সংসদে দেখেছি। তো যত সংকট যত ঘনীভূত হোক, যত তীব্র হোক, আমরা চাইব এই সংকট সমস্যার সমাধানের জাতীয় সংসদই একমাত্র কেন্দ্র হবে। জাতীয় সংসদের আলাপ আলোচনার মধ্য দিয়ে এগুলো সমাধান হবে। রাজনীতিকদের কাছে আমাদের যেমন প্রত্যাশা, জনপ্রতিনিধিদের কাছে প্রত্যাশা, সেই প্রত্যাশা তারা পূরণ করবেন, এটাই চাই। ধন্যবাদ আপনাকে। চর্চা কথায় কথায় এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।